অতঃপর সেখান থেকে বনানীর এভারভিউ রেস্টুরেন্টের কাছাকাছি আসতেই তারা গাড়ি থেকে নেমে পড়ে। এর বেশি কিছুই জানে না সে। জুলফিকারকে এবার সামান্য চিন্তিত দেখালো। সে মনে মনে ছক কষে কিছু একটা মিলিয়ে বলে ওঠে, দুর্জয়, এই কেসের মূল হোতা পর্যন্ত পৌঁছানো এত সহজ হবে না। আমার মস্তিষ্ক বলছে রাইস দিলদারকে ধরলেও আমরা সরাসরি মূল কালপ্রিটের পরিচয় জানতে পারবো। দুর্জয় বলে ওঠে, মেইন কালপ্রিট বহু সময় নিয়ে বেশ সাজিয়ে এই হত্যাযজ্ঞ চালিয়েছে তা নিশ্চিত। তার পর্যন্ত পৌঁছানোর জন্য সকল ক্লু খুঁজে বের করব আমি। দেখা যাক এখন এই রইস দিলদার হতে কি ক্লু পাই আমরা। জুলফিকার মাথা নেড়ে প্রশ্ন করে, তোমার টিমের যুবকরা কোথায়? ওদের আজ সন্ধ্যার পর থেকে কোথাও দেখিনি। ওদের জন্য আপাতত নতুন কোনো অর্ডার ছিল না, বিধায় হাফ ডে অফ দিয়েছি স্যার। আশা করছি কোনো সমস্যা নেই। না, ভালো করেছো। কথাটুকু বলে জুলফিকার ফের ডাকে, দুর্জয়। ইয়েস স্যার। আজকে রাতটা একটু রেস্ট করো, আর তোমরা কালকের অপেক্ষায় থাকা মানুষটাকে একবার কল করে খোঁজ নাও। ইট ইজ অ্যান অর্ডার। জুলফিকারের বলা কথাটা কাকে ইঙ্গিত করে বলা হয়েছে তা বুঝতে অসুবিধা হয় না দুর্জয়ের। দুর্জয় শক্ত কঠোর তেজি স্বরটা উচ্চারণ করে, শি ইজ অল রাইট স্যার, স্টিল আই উইল কল হার। তেজি স্বরে দুই বাক্যে জবাব দিয়েই দুর্জয় বেরিয়ে আসে জুলফিকারের রুম থেকে। রেসিডেন্সিয়াল এরিয়াতে বেরিয়ে আসতেই জোরে নিঃশ্বাস ছাড়ল সে। তার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকা মানুষটার মুখের উপর বারবার মিথ্যা বলতে তার অসহনীয় যন্ত্রণা হয়। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই দুর্জয় ব্যস্ততার অজুহাতে যথাসম্ভব তার সাথে কথা বলা এড়িয়ে যায়। বুকের ভেতর লুকিয়ে রাখার সত্যটা গত 1 বছরে কাউকে জানতে দেয়নি সে। বেশ কায়দা করে মিথ্যার আড়ালে সত্যটা চেপে গিয়েছে, কারণ সে ভালো করেই জানে অপেক্ষারত সে মানুষটার কাছে দুর্জয়ের বলা মিথ্যাটা সহনীয় হলেও সত্যটা সে সইতে পারবে না। সেজন্যই তো দুর্জয়ের এত আয়োজন। মেঘের আবরণ সরে গিয়ে দুপুরে তপ্ত রোদের হাতছানি যখন ধরা পড়ে তখনকার চিত্র। কোলাহলে মুখর কলেজের রাস্তার মোড়ে একটা সাদা রঙের মাইক্রো গাড়ি থেমে আছে। গাড়ির ভেতর রয়েছে 4 জন মানুষ। সামনে দুজনের দৃষ্টি কলেজ গেটের দিকে নিবদ্ধ হলেও পিছনে বসা দুজনের দৃষ্টি একটা ছবির দিকে নিবদ্ধ। বারবার ছবিটাতে চোখ বুলিয়ে মুখশ্রীতে মুখস্থ করে নিতে ব্যস্ত তারা। প্রাপ্ত আদেশে কোনো ভুল করার অবকাশ যেন না হয় সেই নিশ্চয়তা দিতেই এত মনোযোগ তাদের। মিনিট 5 পরে ফ্রন্ট সিটে বসে থাকা একজন লোক বলে ওঠে, এই মেয়েটাই না? পিছনে বসে থাকা দুটি মানুষ চোখ তুলে সামনে তাকায়। বেশ সতর্ক দৃষ্টি মেলে পরখ করে কলেজ ইউনিফর্ম পরিহিত মেয়েটাকে। লম্বা চুলগুলো একটা বেনুনি করা, অতি ধীর তার পায়ের গতি। বোকা বোকা চোখ মেলে বান্ধবীদের কথা শুনতে ব্যস্ত মেয়েটাকে দেখতেই ব্যাকসিটে বসা একটা গম্ভীর স্বর আদেশ করে, গাড়ি স্টার্ট দাও। আদেশটুকু কানে যেতেই ড্রাইভিং সিটে বসা মানুষটা লুকিং গ্লাসে নিজের মাস্ক দিয়ে চেহারা ঠিকঠাক ভাবে ঢাকা কিনা তা একবার নিশ্চিত হয়ে নেয়। বাকিরাও মাস্ক দ্বারা মুখটা ঢেকে নেয়। গাড়িটা স্টার্ট দিয়েই সমীচীন গতিতে কলেজের গেটের দিকে এগোয় তারা। ব্যাকসিটে বসে থাকা একজন খুব কৌশলে চলন্ত মাইক্রোর একপাশের দরজা খুলে দেয়। কিছু বুঝে ওঠার আগেই নির্দিষ্ট শিকারকে একটানে চলন্ত গাড়িতে তুলে নেওয়া হয়। এতক্ষণ সমীচীন গতিতে চলা মাইক্রোটা স্পিড বাড়িয়ে দেয় মুহূর্তেই। চঞ্চল পরিবেশটা মুহূর্তেই থমথমে হয়ে যায়। ঘটনার সাক্ষী সকলে হতভম্ব ভঙ্গিতে তাকিয়ে রয় সেই নাম্বার প্লেটহীন মাইক্রোটার দিকে। শান্ত হেডকোয়ার্টারটা অশান্ত হয়ে উঠল এক নারীর আগমনে। জরুরি ভিত্তিতে একজন সৈনিক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফাকে এসে জানালো একজন নারী তার সাথে দেখা করার জন্য এসেছে। জুলফিকার মুস্তাফা অনুমতি দেয় সেই নারীকে প্রবেশ করার। কিছু মুহূর্তের ব্যবধানেই তার রুমে ক্ষিপ্র পায়ে প্রবেশ করে মধ্যবয়স্ক একজন মহিলা। সেই নারীর আগমনের ধাক্কা সামলানোর পূর্বে জুলফিকারের ইউনিফর্মের কলার সেই নারীর হাতের মুঠোয় চলে যায়। কান্না জর্জরিত হিংস্র নারীর স্বর বলে ওঠে, আমার মেয়ে কোথায় জুলফিকার? অদ্ভুত এবং অপ্রত্যাশিত প্রশ্নটা শুনে বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকিয়ে রয় জুলফিকার। নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করে, এই প্রশ্ন আমাকে করার মানে কি? নিশার কি তোমার সাথে থাকার কথা না? আমার মেয়ে কলেজ থেকে বাসায় ফিরেনি। কলেজের সামনে থেকে আমার মেয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জুলফিকার বিস্মিত গলায় শুধায়, কি বলছো নাইমা? কারা করেছে এই কাজ? জুলফিকারের শেষ প্রশ্নটা শুনে নাইমা ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় ফুঁসে ওঠে,
আমার মেয়ের বা আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই জুলফিকার, কিন্তু তোমার আছে। আল্লাহ জানে কোন হায়নার দল আমার নিষ্পাপ মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আমার মেয়ের সামান্যতম ক্ষতি আমি মেনে নিব না, ধ্বংস করে দিব সব। নাইমার ক্ষুব্ধ অভিযোগ ও হুমকি জুলফিকার কানে তুলে না। সে জোর করে নাইমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে গলা উঁচু করে একজন সৈনিককে ডাকে। রুমের বাহিরে অপেক্ষারত সৈনিক ভিতরে প্রবেশ করতেই জুলফিকার আদেশ দেয়, ম্যাডামের জন্য পানি আনাও, ওনার দিকে খেয়াল রেখো। দায়িত্ব হতে ছোট্ট আদেশটুকু দিয়ে জুলফিকার ব্যস্ত হাতে ফোনে একটা নাম্বারে ডায়াল করতে করতে বেরিয়ে যায়। অপর পাশ হতে কলটা রিসিভ হতেই জুলফিকার ব্যস্ত গলায় বলে, এখনই মিটিং রুমে উপস্থিত হতে বলো সবাইকে, রাইট নাও। অন্ধকার রুমে পাটির উপর বসে থাকা রমণী ভয়ার্ত দৃষ্টি মেলে চারিদিকে তাকাতে ব্যস্ত। বাহিরের পৃথিবীর এক বিন্দু আলো এই রুমে প্রবেশের সুযোগ নেই। না বোঝার অবকাশ আছে এখন দিন নাকি রাত। কলেজ ইউনিফর্ম পরিহিত রমণী থেকে থেকে ভীত গলায় ডাকছে, আম্মু আম্মু। কিন্তু তার ডাকের পিঠে আম্মু নামক মানুষটার কোনো উত্তর মিলছে না। পায়ের ব্যথায় ক্লান্ত রমণী এবার শব্দ তুলে কান্না করে উঠল। পত্রিকা পড়ার বদৌলতে তার ভালোই ধারণা আছে তার সাথে এই মুহূর্তে কি কি খারাপ ঘটনা ঘটতে পারে। ভয়ঙ্কর সম্ভাবনাগুলো মনে উকি দিতে রমণীর ভয়ে মূর্ছা যাওয়ার উপক্রম হয়। তখনই রুমের দরজা সশব্দে খুলে যায়। অন্ধকার রুমে পাশের রুম হতে অনেকটা আলোর রেখা প্রবেশ করে। সেই সাথে প্রবেশ করে একজন যুবক ও দুজন ত্রিশার্ধ পুরুষ। কাটকাট চেহারার মাস্ক পরিহিত যুবকের হাতে রয়েছে একটা ক্যামেরা। সেই ক্যামেরার পানে তাকিয়ে রমণী আরেক দফা ভয় পেয়ে যায়। গম্ভীর মুখশ্রীর যুবক রমণীকে একবার দেখে নিয়ে বলে ওঠে, ইয়াসমিন, মুস্তফা, নিশা। আগন্তুক যুবকের মুখে নিজের নামটা শুনেই নিশার ভয়ে কপকাত হৃদয়টা একটুখানি হয়ে যায়। সে সাথে সাথে কান্না মিশ্রিত গলায় বলে, ভাইয়া আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। আগন্তুক যুবক রাশভারী গলায় বলে, অবশ্যই যেতে দিব, আগে তোমাকে আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? নিজের হাতের ক্যামেরাটা দেখিয়ে যুবক বলে, শুধু নিজের বাপকে হাই জানাবে, ব্যাস এটুকুই। এখনো অদ্ভুত কথা শুনে নিশা অবাক হওয়ার সুযোগ পেল না। তার আগেই সেই যুবক ক্যামেরা অন করে তার দিকে তাক করল। নিশা বোকা বোকা চোখ মেলে একবার ক্যামেরার দিকে তো একবার ক্যামেরার পেছনে থাকা যুবকের দিকে তাকায়। যুবক চোখ রাঙাতেই নিশা ফোলা ফোলা চোখ ক্যামেরার দিকে তাক করে অস্ফুট উচ্চারণ করে, আপু। ছোট্ট ডাক্তার শেষ হতে না হতেই একটা তীক্ষ্ণ শব্দ শোনা গেল। নিশা নিজের রক্তাক্ত বাম পা চেপে ধরে বিকট স্বরে আর্তনাদ করে ওঠে। নিশার পাশে দাঁড়িয়ে থাকা ত্রিশার্ধ দুই পুরুষের মুখও কাপড় দ্বারা বাঁধা। তাদের একজনই এইমাত্র নিশার পা বরাবর গুলি ছুঁড়েছে। গুলি ছোড়া শেষ হতেই সে ক্যামেরার দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বলে ওঠে, লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা, শুনলাম সাপের সন্ধানে আপনি একদল চিতা নিয়ে গর্ত খুঁড়ছেন, কিন্তু আপনি তো জানেন না গর্ত খুঁড়ে যেই সাপ বের হবে তার বিষ এতটাই ভয়ঙ্কর যে আপনি আর আপনার চিতাবাঘের দল তার এক ছোবলে প্রাণ হারাতে বাধ্য। তাই অযথাই খোঁড়াখুড়ির কাজ বন্ধ করুন, আর যদি না করেন তাহলে পরবর্তী বুলেটটা আপনার মেয়ের মাথায় ছোড়া হবে। ক্যামেরাটা অফ করতেই ব্যথায় কাটতে কাটতে নিশা পাটির ওপর লুটিয়ে পড়ল। আর্তনাদ করার আর কোনো সুযোগ দেওয়া হলো না তাকে। মুখের ভেতর গুজে দেওয়া হলো একটা বড় কাপড়ের তলা। ব্যথাটুকু আর সইতে না পেরে মুহূর্তে সে জ্ঞান হারায়। সেই দৃশ্য দেখে পুরুষ দুজন ঠাট্টা করে বলে, কর্নেলের মেয়ের দেখি মুরগির থেকেও করুণ অবস্থা। রাশভারী যুবক অবশ্য সেদিকে তোয়াক্কা করল না। সে সোজা রুম থেকে বেরিয়ে গিয়ে একটা ফোন কল রিসিভ করে। ফোনের অপর পাশ হতে এক নারী কণ্ঠ ভেসে আসতে সে প্রত্যুত্তর করে, মিসিং ইউ মোর, শীঘ্রই দেখা হবে। লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফার জরুরি তলবে মিটিং রুমে হাজির হয়েছে সামরিক বাহিনীর 11 জন দক্ষ লেফটেন্যান্ট। ইতিমধ্যে সকলের কানে পৌঁছে গিয়েছে যে লেফটেন্যান্ট কর্নেলের মেয়েকে কেউ তুলে নিয়ে গিয়েছে। বিষয়টার সাথে কে বা কারা জড়িত থাকতে পারে তা ইতিমধ্যে সবাই অনুমান করতে পারছে। মিটিং রুমে আরও উপস্থিত রয়েছে 2 জন কর্নেল এবং একজন কম্পিউটার অপারেটর। 16 কলা পূর্ণ হয় মেজর শাহরিয়া দুর্জয়ের আগমনে। দুর্জয় মিটিং রুমে প্রবেশ করেই চিন্তিত গলায় শুধায়, স্যার, নিশার কোনো আপডেট পাওয়া গিয়েছে কিংবা ওর অ্যাড্রেস ট্রেস করা সম্ভব হয়েছে? জুলফিকার মুস্তফার নত মাথাটা সামান্য নেড়ে না জানায়। একজন কর্নেল জুলফিকারকে আশ্বস্ত করে বলে, ডোন্ট ওয়ারি জুলফিকার, বেস্ট ফোর্স পাঠানো হবে, তোমার মেয়ের কিচ্ছু হবে না। কর্নেলের কথাটুকু শেষ হতেই কম্পিউটার সামনে বসে থাকা একজন সামরিক অপারেটর বলে ওঠে, স্যার, অনলাইনে ওয়েবসাইটে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে। আমি
মাল্টিমিডিয়া প্রজেক্টরে ভিডিওটা প্লে করেছি, দেখুন। জুলফিকার সহ সকলে উদ্গ্রীব নয়নে বিশাল মাল্টিমিডিয়া স্ক্রিনের দিকে তাকায়। মুহূর্তেই সফেদ স্ক্রিনে ভেসে ওঠে কলেজ ইউনিফর্ম পরিহিত এক মেয়ের কান্নারত মুখশ্রী। ক্যামেরার পানে তাকিয়ে তার অস্ফুট উচ্চারিত আব্বু ডাকটা জুলফিকারের কানে পৌঁছাতেই তার পিতা সত্তার নরম কোমল অবয়বটা মুখে ফুটে ওঠে। কিন্তু মুহূর্তেই বিকট শব্দে মেয়েকে চিৎকার করে উঠতে দেখে তার সেই কোমল অবয়বটা উবে গেল। সে আর্তনাদ করে উঠল। নিশা? সে 11 জন লেফটেন্যান্টের মধ্যে দাঁড়িয়ে থাকা সাহেব এতক্ষণ হতভম্ব দৃষ্টি মেলে দেখছিল স্ক্রিনের নিশা নামক মেয়েটাকে। আরো 6 জোড়া হতভম্ব দৃষ্টি তখন তার দিকে নিবদ্ধ। এই মেয়েটা তবে লেফটেন্যান্ট কর্নেলের মেয়ে? এই প্রশ্নটা মাথায় উকি দিতেই সাহেব বিষম খেল। অজান্তে করা ভুলের জন্য মাথা ঠুকে মরে যেতে মন চাইল। ছিচকাদুন এই মেয়েটা যদি সাইফের নামে লেফটেন্যান্ট কর্নেলের কাছে নালিশ করে তখন কি হতে পারে সেই হিসেব কষতে যখন ব্যস্ত সাহেব, ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনে স্ক্রিনে ভেসে উঠল আরেকটা দৃশ্য। একজন আতঙ্কবাদী বেরহমের সাথে গুলি করে মেয়েটার পা বরাবর। সাথে সাথে মেয়েটা তীব্র আর্তনাদ করে রক্তাক্ত পা চেপে ধরল। এইটুকু দৃশ্য দেখেই সাইফের মেজাজ চরম বিগড়ে গেল। শক্ত গলায় সে উচ্চারণ করে, জানোয়ারের বাচ্চা। তার উচ্চারণ করার শব্দটা কর্নেল কিংবা অন্যদের কানে না পৌঁছালেও তার সাথে দাঁড়িয়ে থাকা লেফটেন্যান্টের কানে ঠিকই পৌঁছালো। রাফি, জুনায়েদ, প্রত্যয়, সাদাত, রিদওয়ান, ফারদিন সকলেই এক পলক সাহেবকে দেখে নিয়ে ফের স্ক্রিনের দিকে মনোযোগ দেয়। আতঙ্কবাদীর বলা হুমকির স্বরূপ কথাটা দিয়ে ভিডিও ক্লিপ শেষ হতেই জুলফিকার রাগ মিশ্রিত সুরে আদেশ করে, এখনই এই ভিডিও কোনো জায়গা থেকে পাবলিক করা হয়েছে, সেই ইনফরমেশন বের করো। কম্পিউটার অপারেটর এক মুহূর্তে অপেক্ষা না করে কানে হেডফোন গুঁজে ডিউটি এবং অর্ডার পালনে ব্যস্ত হয়ে পড়ে। কিছু সময়ের ব্যবধানেই সে কাঙ্ক্ষিত অ্যাড্রেস ট্রেস করে ফেলে। চট্টগ্রামের নির্জন এক পাহাড়ি এলাকার অ্যাড্রেসটা সম্পর্কে জুলফিকারকে অবহিত করতে জুলফিকার কর্নেল হতে অনুমতি নিয়ে 6 সদস্যের একটা বিশেষ টিম উক্ত স্থানে পাঠানোর সিদ্ধান্ত জানায়। সেই 6 জন সদস্যের দলের মধ্যে সাইফ এবং প্রত্যয়ও রয়েছে। দুর্জয় উৎকণ্ঠা নিয়ে বলে, স্যার, অনুমতি থাকলে আমিও যেতে চাই। জুলফিকার দুর্জয়ের আবদার নাকচ করে বলে, তোমার উপর অন্য দায়িত্ব আছে দুর্জয়। বাকি 5 জন সহ তুমি রাইস দিলদারের সন্ধানে যাবে। অর্ডার না মানা দুর্জয়ের স্বভাবের বহির্ভূত কাজ। সে মাথা নেড়ে এগিয়ে গিয়ে জুলফিকারকে জড়িয়ে ধরে। এই মানুষটার সাথে তার কেবল প্রফেশনাল লাইফের নয় বরং ব্যক্তিগত এবং আত্মিক একটা সম্পর্ক আছে। দুর্জয়ের মরহুম পিতা শাহরিয়ার রিফাতির সঙ্গে জুলফিকার মুস্তফার ভ্রাতৃত্ব সমতুল্য বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক এতটাই গভীর ছিল যে প্রাণপ্রিয় বন্ধুর মৃত্যুর পরও তার সন্তানকে একা ছেড়ে দেয়নি জুলফিকার। নিজের সন্তানের ন্যায় ভালোবেসেছে, স্নেহ করেছে, একজন মেন্টরের ন্যায় সঠিক গাইডলাইন দিয়েছে। বেহিসাবি এই ভালোবাসা ও স্নেহের প্রতিদান হিসেবে দুর্জয় মানুষটার প্রতি সবসময় মনে লালন করে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। দুর্জয় আলিঙ্গন মৃদু দৃঢ় করে শুধায়, নিশা উইল বি ব্যাক সেফলি। সাইলেন্সার বসানো রিভলভারটা নিশানা বরাবর তাক করে গুলি ছুটতেই তার সদূরে অবস্থিত গোলাকার এক নিশানা চিত্র ভেদ করে চলে গেল। টের পেল না কোনো কাকপক্ষী। সঠিক নিশানায় গুলি ছুটতেই পঞ্চশর্দ শমসের মজুমদারের মুখে এক দাম্ভিক ভাব ছড়িয়ে পড়ল। আত্মহংকারে ফুলে ফেঁপে উঠল তার বুক। খোলা আকাশের নিচে বাড়ির পেছনের সবুজ এই খোলা মাঠটা তার ব্যক্তিগত সম্পত্তির অন্তর্ভুক্ত। এখানে দাঁড়িয়ে সারাদিন সে পিস্তল চালালেও তাকে কেউ কিছু বলতে পারবে না। শমশের মজুমদারের পাশে দাঁড়ানো যুবকটার ফোন হঠাৎ বেজে উঠতেই তার মনোযোগ ব্যাঘাত ঘটে। শমশের আর চোখে তাকায় যুবকের পানে। কিছুক্ষণ কথা বলে যুবক ফোনটা রেখে হাসি মুখে বলে ওঠে, লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা পর্যন্ত আপনার মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে স্যার। শমশের বাঁকা হেসে শুধায়, আমরা শক্তিশালী কেন জানো? কেন স্যার? পিস্তলের নলের মাথায় সামান্য ফু দিয়ে ধোঁয়া ওড়ানোর মতো করে শমশের বলে ওঠে, কারণ আমাদের কোনো দুর্বলতা নেই। পরিবার, পরিজন এইসব হলো মানুষের দুর্বলতার জায়গা, কিন্তু সেই পুরুষ পরিবার দিয়ে বাধা নেই, সেই সবচাইতে শক্তিশালী পুরুষ। শমশের বলা কথার সাথে একমত পোষণ করে যুবক মাথা নাড়ায়। হাতে থাকা পিস্তলটা এবার গাছে বসে থাকা এক পাখির দিকে তাক করে শমশের বলে, কিন্তু আমার এই তিলে তিলে তৈরি করা সংঘের খুঁটির মধ্যে ত্রুটির দেখা মিলেছে। আমার চোখ ফাঁকে দিয়ে স্ত্রী সন্তান নিয়ে সংসার পেতে বসেছে সে। ভেবেছে আমি কখনো জানতে পারবো না, কিন্তু ও হয়তো কখনো ভুলে গিয়েছে আমি কে। যেই পাশের সাম্রাজ্যের
খুঁটিও সেই সাম্রাজ্যে আমি স্থাপন করেছি। ওর মতো এই রিমকে গড়ে তুলেছি নিজের মতো করে, কিন্তু এখন মনে হচ্ছে মস্ত বড় ভুল করেছি। বাচ্চা সাপটা দুধ কলা খেয়ে কাল সাপে পরিণত হয়েছে। ওর দুর্বলতার হাত দিলে যে আমাকে ছোবল মারার আগে একবারও ভাববে না, তা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। কথাটুকু বলেই শমশের সেই পাখির দিকে তাক করে রাখা রিভলভারের ট্রিগার পুল করলো। মুহূর্তে মৃত শালিক পাখির দেহটা লুটিয়ে পড়ল মাঠে। যুবকটা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শমশেরের কথা শুনল, অতঃপর ইতস্তত গলায় প্রশ্ন করল, আপনার কি অর্ডার স্যার? ছবল মারার আগে কি বিষ দাঁত ভেঙে দেওয়া উচিত? না, এক্ষুনি না। বহুদূর পর্যন্ত এসে মাঝপথে আমি সব ভেস্তে দিতে চাই না। ওর প্রয়োজন পড়বে আমার। একবার প্রয়োজন মিটুক, তারপর ওকে দেখে নিব আমি। স্যার, জুলফিকার মুস্তফার মেয়ের ব্যাপারে কি আদেশ আপনার? ইতিমধ্যে সৈন্যরা নিশ্চয়ই অ্যাড্রেসটা ট্রেস করে রেস্কিউর উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছে। শমশের মৃদু বাঁকা হেসে বলে, আমার চিতা সাহসী সৈন্যদের অতিথি আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছে। শমশেরের কথার অর্থ বুঝতে খানিকটা সময় লাগলো যুবকের। বুঝতে পেরে সেও পৈশাচিক হাসি দিয়ে উঠল। নিরিবিলি কফি শপটায় বসে তীক্ষ্ণ সতর্ক দৃষ্টি মেলে চারিদিকটা পরখ করতে ব্যস্ত লেফটেন্যান্ট সাদাত সরকার। মোর্শেদ হতে রইস দিলদারের সম্ভাব্য কিছু ঠিকানা জোগাড় করে সিভিল গেটআপে বিচ্ছিন্নভাবে তার তালাশে বেরিয়েছে দুর্জয় এবং তার দলের 5 জন যুবক। মোর্শেদের মুখে শোনা রইস দিলদারের বাহ্যিক বিবরণ অনুযায়ী সন্দেহভাজন কাউকেই এখনো চোখে পড়েনি সাদাতের। আল্লাহ ভালো জানেন অসভ্যের বাচ্চাটা কোথায় ঘুরে বেড়াচ্ছে। একজন ওয়েটার গরম গরম ধোয়া ওঠা একটা কফির কাপ সাদাতের সামনে এনে রেখে চলে যায়। সাদাত সেই অপ্রয়োজনীয় কফি কাপটার দিকে তাকানোর প্রয়োজন বোধ করে না। তার অতি মনোযোগের মধ্যে কানে থাকা ব্লুটুথ ডিভাইস হতে ভেসে আসলো মেজর দুর্জয়ের কণ্ঠস্বর। হান্টার 3, এনি আপডেট? সাদাত চারিদিকে চোখ বুলাতে বুলাতে জবাব দিল, নো স্যার, স্টিল নো সাসপেক্টেড ডিটেক্টেড। কথাটুকু শেষ করতে সাদাতের চোখ স্থির হলো ঠিক তার বাম 3 টেবিল সামনে বসা এক নারীর দিকে। মুহূর্তে সাদাতের চোয়াল শক্ত হয়ে এলো। তার তীর্যক দৃষ্টি ঠাওর করতে পেরে সে নারী অপ্রস্তুত হয়ে পড়ল। এলোমেলো দৃষ্টি ফিরিয়ে নিতে হাতে থাকা জিনিসপত্রগুলো ব্যাগে চালান করে দিল। টেবিলের উপর বিলটা রেখে বিনা বাক্য ব্যয়ে সেই নারী মুহূর্তেই কফি শপ থেকে প্রস্থান করল। সাদাত বিচক্ষণ দৃষ্টি মেলে একবার কফি শপের চারিদিকে তাকালো। কফি শপের তীর কর্নারে থাকা 3টা সিসিটিভি ফুটেজ একবার দেখে নিয়েই সেও বিলটা টেবিলের উপর রেখে বড় বড় কদম ফেলে বেরিয়ে গেল কফি শপ থেকে। কফি শপের 2 গলি পরে নিস্তব্ধ রাস্তা ধরে হাঁটছে এক নারী। প্রবল আগ্রহ ভরা দৃষ্টি মেলে দেখছে চারিদিকটা। পরনে তার সাদা রঙের একটা টি শার্ট এবং জিন্সের প্যান্ট, তার উপর হাঁটু সমান অলিভ রঙের একটা ওভারকোটও পরেছে সে। রেড ওয়াইন রঙের চুলগুলোকে উঁচু করে পনিটেল করে রেখেছে। আচমকা তার কাঁধে ঝুলন্ত কালো সাইড ব্যাগটায় টান পড়তেই সেই নারী হতভম্ব দৃষ্টি মেলে ফিরে তাকালো। 5 ফুট 11 ইঞ্চির এক টকবগে যুবককে চোখে পড়ল তার। সহজ করে বলতে গেলে সুদর্শন দেখতে এই পুরুষ চেহারা সে প্রথম দেখছে না। একটু আগে সেই ভিনটেজ কফি শপটাতেও এই পুরুষের নজর করা মুখশ্রী তার চোখে পড়েছিল, এবং চোখে পড়তেই তার অবচেতন মন বলে উঠেছিল এই সুপুরুষটা দেখতে অনেকটা 90s-এর অর্জুন রামপালের মতো দেখতে। কিন্তু ভদ্র দেখতে এই পুরুষ হঠাৎ অভদ্রের ন্যায় তার ব্যাগ ধরে কেন টান দিল তা বুঝতে পারছে না সে। শুধু ব্যাগ টান মেরেই ক্ষান্ত হয়নি, বরং তার ব্যাগ হতে তার ব্যক্তিগত ডায়েরিটাও বের করে নিয়েছে। মেয়েটা রেগে গিয়ে বলে, আরে আরে করছেন কি? সাদাত মেয়েটার কথা তোয়াক্কা না করে ডায়েরির কিছু পাতা উল্টে একটা পৃষ্ঠা বের করে তা একটানে ছিঁড়ে ফেলে। মেয়েটা আতকে উঠে বলে, পাগল নাকি? সাদাত ব্যাগ এবং ডায়েরিটা মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে তার চোখের দিকে তাকিয়ে সে কাগজটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে। মেয়েটা আবার চটে উঠে বলে, এক্সকিউজ মি, এমন অভদ্রের মতো আচরণের মানে কি? ডু হ্যাভ এনি আইডিয়া আমি কত কষ্ট করে স্কেচটা করেছি? সাদাত কাগজের টুকরোগুলো রাস্তায় ফেলে দাঁতের সাথে দাঁত পিষে বলে ওঠে, কারো পারমিশন ছাড়া তার স্কেচ করাটাও অভদ্রতার কাতারে পড়ে। হোপ ইউ উইল কিপ ইট ইন মাইন্ড ফ্রম নাও অন। কথাটুকু বলে সাদাত তার পেছনে ফিরে না তাকিয়ে সেখান থেকে প্রস্থান করে। মেয়েটা এক পলক রাস্তায় অবহেলায় পড়ে থাকা নিজের স্কেচের পানে তাকিয়ে ফের চোখ তুলে সামনে চাইল। দেখতে অর্জুন রামপালের মতো হলে কি হবে, আচরণ একদম বাংলা সিনেমার খচ্চর চৌধুরী সাহেবের মতো। অহংকারী, অভদ্র, জাদ্রেল কোথাকার।
ট্রাক এরিয়ার কাছাকাছি এসেই সামরিক হেলিকপ্টারটা আকাশপথে নির্দিষ্ট এক স্থানে স্থির হয়। নিরাপত্তার কারণে সরাসরি ট্রাক প্লেসে হেলিকপ্টার নিয়ে যাওয়ার অনুমতি নেই। চিকন শক্ত তারের মতো দড়ি ধরে সমতলে নেমে আসে 6 জন সৈন্য। সমতলে নেমেই তারা সবাই আপন পজিশনে দাঁড়িয়ে নিজেদের রাইফেল তাক করে ধরে। সম্পূর্ণ এরিয়াটা একবার পরীক্ষা করে নিয়েই তারা কাঙ্ক্ষিত অ্যাড্রেস অনুযায়ী এগিয়ে যায়। পাহাড়ি এই এরিয়াটায় জনমানবের কোনো বসতি নেই বললেই চলে। শত্রুরা বেশ ভালো জায়গার সন্ধান জানে বলতেই হয়। সাইফ সরু দৃষ্টি মেলে সামনে এক পা করে এগিয়ে যাচ্ছে। এখানে আসার পথে প্রত্যয় তাকে জানিয়েছে যে লেফটেন্যান্ট কর্নেল এবং তার স্ত্রীর বেশ কয়েক বছর আগে ডিভোর্স হয়ে গিয়েছে। নিশা নামক সেই মেয়েটাও তার মায়ের সাথেই থাকে। তাহলে সেদিন নিজের আম্মুকে কল না করে আব্বুকে কল করেছিল কেন? নালিশ করার জন্য? সাইফ নিজের ভাবনাকে দুটো গালমন্দ করে বলে, ধ্যাত, যেই মাইয়ার বাপ আর্মিতে, ওই মাইয়া তো বিপদে পড়লে আগে নিজের বাপরেই কল করব। এরকম আরো অপ্রয়োজনীয় ভাবনায় বোধ হয়েই একটা ইটের তৈরি একতলা বাসার কাছে পৌঁছে যায় তারা। 6 জন সৈন্য সুকৌশলে সম্পূর্ণ বাসা চারিদিক দিয়ে ঘিরে ফেলে। রাইফেল এমন দৃঢ়ভাবে ধরে রেখেছে যেন গোলাবর্ষণের জন্য প্রস্তুত তারা। বিচক্ষণ 6 জোড়া চোখ চারিদিকটা আরেকবার পরখ করে নিয়েই তাদের কষা ছক অনুযায়ী দুজন অতি সাবধানে একতলা বাড়িটার নীলরঙা কাঠের দরজার সামনে গিয়ে অবস্থান নিল। প্রত্যয় দরজার দিকে রাইফেল তাক করে ধরতেই সাইফ মনে মনে বিসমিল্লাহ বলে এক লাথি মারতেই পুরনো দরজাটা সশব্দে খুলে যায়। দরজার বাইরে থেকে খালি রুমটা একবার পর্যবেক্ষণ করে ভিতরে পা রাখে সাইফ। তার পিছু পিছু প্রত্যয় সহ আরো দুজন ভেতরে প্রবেশ করে। বাকি দুজন বাহিরে রয়ে যায় পাহারা দেওয়ার জন্য। 2 রুমের বাসাটার প্রথম রুমটা সম্পূর্ণ খালি দেখে এবার দ্বিতীয় রুমে প্রবেশের জন্য প্রস্তুতি নেয় সাইফ। মনে মনে আরো একবার বিসমিল্লাহ বলে দরজাটা আলতো ধাক্কা দিতেই তা খুলে যায়। ফুলের উপর বিছানা পাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক রমণী। তার সাদা পাজামার এক পাশটা রক্তে লাল হয়ে আছে। গুলি করা স্থানে হয়তো রক্তক্ষরণ বন্ধের জন্য একটা কাপড় দ্বারা শক্ত করে বেঁধে রাখা হয়েছে। খোলা দ্বারের ভেতর এই দৃশ্যটুকু দেখেই সাইফের মুখটা প্রচন্ড রাগে লাল রং ধারণ করে। শালা কাপুরুষের দল! নারীর কাঁধে পিস্তল রেখে গুলি চালানো পুরুষটা কাপুরুষই বটে। সাহস থাকলে এরা লেফটেন্যান্ট কর্নেলের মেয়েকে না তুলে লেফটেন্যান্ট কর্নেলের সাহসী যোদ্ধা সাইফকে তুলে আনত। সাইফ তখন এদের বুঝিয়ে দিত কত মাছে কত কাটা। ভাবনা জগৎ থেকে বেরিয়ে সাইফ ভেতরে প্রবেশ করতেই তার পিছু পিছু বাকি 3 জন প্রবেশ করে। কারো উপস্থিতি টের পেতেই নিশা ভীত দৃষ্টি মেলে তাকায়। তার ভয় আরো গাঢ় হয় সাইফ এবং প্রত্যয়ের চেহারা দেখে। সে একটা ঢোক গিলে ভয়ে চিৎকার দেওয়ার প্রস্তুতি নিতেই সাইফ তাকে আশ্বস্ত করে বলে, ঘাবড়াবেন না, আমি লেফটেন্যান্ট তামজিদ সাইফ। আপনার আব্বু লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা আমাদের পাঠিয়েছেন আপনাকে উদ্ধার করার জন্য। আব্বুর কথা শুনতেই নিশা সামান্য ভরসা খুঁজে পায়, কিন্তু পর মুহূর্তেই সাইফকে এগিয়ে আসতে দেখে সে চেঁচিয়ে ওঠে, আসবেন না। সাইফ ভুরু কুচকে তাকাতেই নিশা অতি সাবধানে উঠে বসে নিজের গায়ে জড়ানো ময়লা শালটা সরিয়ে ফেলে। সাথে সাথে সাইফ সহ বাকি 3 জনের চোখ বড় বড় হয়ে যায়। নিশার পেটের কাছে বাঁধা ওই ভয়ঙ্কর সাংঘাতিক জিনিসটা দেখে সাইফ ব্যস্ত গলায় চেঁচিয়ে ওঠে, ব্রিং দ্য ডিফিউজ কিট রাইট নাও। প্রত্যয় এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে বেরিয়ে যায়। সাইফ ধীর পায়ে এগিয়ে আসতে নিলেই নিশা ফের কান্নারত গলায় চিৎকার করে ওঠে, প্লিজ আসবেন না, শুধু দূর থেকে আমার আম্মু আব্বুকে কল করুন, আমি ওনাদের সাথে শেষবারের মতো কথা বলতে চাই। সাইফ নিশার ভিতরে করা আবদার ও নিষেধকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিশার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। তার বেশিক্ষণ দৃষ্টি টাইম বোমের দিকে নিবদ্ধ। 13 মিনিট 27 সেকেন্ড। সময়টা দেখে নিয়ে সাইফ ফের ধমকে সুরে চেঁচালো, সময় নেই, দ্রুত ডিফিউজ কিট নিয়ে এসো। এবার বাকি দুজনও দ্রুত পায়ে বেরিয়ে গেল ডিফিউজ কিট আনার উদ্দেশ্যে। সাইফ এবার টাইম বোমটা থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি নিশার চোখে তাকিয়ে দৃঢ় স্বরে বলে ওঠে, চিন্তা করবেন না মিস ইয়াসমিন, আমি খুব দুর্দান্ত বোম ডিফিউজার। আপনাকে অভিযোগের কোনো সুযোগই দিব না, আমি একদম ভরসা রাখতে পারেন। নিশা কান্না বিরতি দিয়ে ফোলা ফোলা চোখ মেলে বোকা স্বরে প্রশ্ন করে, আর যদি আপনি ব্যর্থ হন? সাইফের মেজাজ গরম হয়ে যায় নিশার এমন কথায়। মনে মনে বলে, শালার পুরো মাইয়া জাতি একটা ব্যাটবাজ। মনে মনে এটা বললেও সাইফ বেরস সুরে উচ্চারণ করে, তাহলে দুজনেই মরবো। প্রচন্ড ভয় নিয়ে সাইফের পানে তাকিয়ে রইল নিশা। গলাটা বেজায় শুকিয়ে আছে। গত কয়েক ঘন্টায় আতঙ্কবাদীরা তাকে এক বিন্দু পানিও মুখে তুলতে দেয়নি। পায়ের ব্যথাটাও এক প্রকার সহনীয় হয়ে গিয়েছে এই পর্যায়ে। নিশা ক্লান্ত দেহটা দেয়ালে এলিয়ে দিয়ে খরা ধরা গলায় বলে, আপনি চলে যান ভাইয়া,
মরতে হলে আমি একাই মরবো। দেশের জন্য জীবন গেলে তো আমাকে শহীদ বলা হবে, তাই না? সাইফ অবাক দৃষ্টি মেলে নিশার দিকে তাকালো। ভীতু মেয়েটা হঠাৎ মরার কথা বলছে কেন? সাইফ প্রশ্ন করে। কিন্তু মৃত্যুকে ভয় পাও না? নিশা ব্যথাতুর চোখে তাকিয়ে থেকে বলে, বাবা সব সময় বলতো মাতৃভূমি সবার উপরে, দেশের জন্য জীবন গেলে তাতে ভয় অথবা আফসোস করতে হবে না আর। সপ্তদশী রমণীর মুখে এই ভারী কথাগুলো খুব পছন্দ হলো সাইফের, কিন্তু সে কিছু বলার পূর্বেই প্রত্যয় ব্যস্ত পায়ে ডিফিউজ কিট নিয়ে প্রবেশ করে। সাইফ এক মুহূর্ত বিলম্ব না করে সাথে সাথে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত হয়। হাতে সময় আছে কেবল 8 মিনিট 43 সেকেন্ড। সাইফ প্রত্যয়ের দিকে তাকিয়ে বলে, সবাইকে নিয়ে নিরাপদ দূরত্বে সরে যা। প্রত্যয় একরোখা স্বরে বলে, ওদের আমি ইতিমধ্যে দূরে সরে যাওয়ার কথা বলে এসেছি, তুই তাড়াতাড়ি বোম ফিউজ কর। সাইফ গভীর মনোযোগে বোমের প্রতিটা তার দেখতে দেখতে উত্তর দেয়, আমি তোকে যেতে বলেছি প্রত্যয়, তুই নিজের কাজ কর। সাইফ এই পর্যায়ে রেগে গিয়ে বলে, শালা বাংলা সিনেমা পাইছস? তোর এইসব রং ঢং বিয়ের পর নিজের বউরে দেখাইস, এখন আমার চোখের সামনে থেকে দূর হ। প্রত্যয়ের চল শক্ত হয়ে আসে। সে কিছু বলবে তার পূর্বেই সাইফ চেঁচিয়ে ওঠে, আই সেড গো। ব্যাস, সাথে সাথে প্রত্যয় সেখান থেকে প্রস্থান করে। সাইফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনোযোগ দিয়ে আপন কাজে ব্যস্ত হয়ে পড়ে। নিশা চোখ বুজিয়ে মনে মনে কালেমা পড়তে ব্যস্ত। তখন সময় যখন আর কেবল 1 মিনিট বাকি, তখন সাইফের কণ্ঠ তার কানে ভেসে আসে, চোখ খুলুন মিস ইয়াসমিন, আনফরচুনেটলি এই দফায় আমাদের দুজনের একজনও শহীদের মর্যাদা পেলাম না। নিশা ভীত চোখ জোড়া মেলে তাকায়। না, টাইম বোমের সেই টিকটিক শব্দ এখন আর কানে ভেসে আসছে না, বরং উল্টো সেই বোমের একটা নীল রঙা ওয়াপ কাটা অবস্থায় দেখা যাচ্ছে। সাইফের দক্ষ এবং সুনিপুণ হাতে এই বোম ডিফিউজ করার ঘটনাটা নিশার ঠিক বিশ্বাস হলো না। সে অবিশ্বাস্যকর গলায় প্রশ্ন করে, Am I safe now? নিশার এই বোকা প্রশ্নে সাইফ বরাবরের মতোই বিরক্ত হয়। মনে মনে শুধায়, মাইয়া মানুষের এই এক সমস্যা, নিজের চোখে দেখা ঘটনাও এরা সহজে বিশ্বাস করতে চাবে না। সাহেব নিশার প্রশ্নের উত্তর না দিয়ে নিজের ইউনিফর্মের বুক পকেটে থাকা ওয়াকি টকিটা বের করে প্রফুল্ল গলায় শুধায়, দ্য বোম ইজ ডিফিউজড। কথাটুকু বলেই ওয়াকি টকিটা ফের পকেটে রেখে সাহেব উঠে দাঁড়িয়ে প্রশ্ন করে, হাঁটতে পারবেন ম্যাডাম? নিশা চোখ তুলে সাইফের পানে তাকায়। সম্পূর্ণ বাম পা তার অবশ অনুভূত হচ্ছে, তবুও মুখ ফুটে সে কথা না বলে সে মৃদু মাথা নেড়ে বুঝায় যে সে হাঁটতে সক্ষম। সাইফ দুহাত পিঠের পেছনে ভাঁজ করে দাঁড়িয়ে নীরবে পর্যবেক্ষণ করে নিশার ক্লান্ত আহত দেহ টেনে উঠে দাঁড়ানোর ব্যর্থ প্রচেষ্টা। অতঃপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে নিজেই নিচের দিকে ঝুঁকে নিশাকে পাঁচ কোলে তুলে নিয়ে মনে মনে বলে, এই প্রজাতির আরেক সমস্যা হলো এরা কখনো মুখ ফুটে কি সমস্যা তা বলতে চায় না। আচমকা কাণ্ডে নিশার লজ্জায় মূর্ছা যাওয়ার কথা থাকলেও সে তীব্র ব্যথায় এক হাতে বাম পা চেপে ধরে আর্তনাদ করে ওঠে। পাজা কোলে ওঠার ফলে তার সম্পূর্ণ শরীর মনে হচ্ছে এখন হাওয়ায় ভাসছে, পা দুটো ঝুলে আছে। সেই দুই পায়ের মধ্যে তার বা পাটা মনে হচ্ছে এখনই হাঁটুর নিচ থেকে ছিঁড়ে পড়ে যাবে। কি তীক্ষ্ণ যন্ত্রণাদায়ক সেই ব্যথা! নিশা তীব্র ব্যথার তাড়নায় নিজের চিকন হাতের আঙুলগুলো দ্বারা সাইফের ইউনিফর্মের বুকের কাছটা খামছে ধরে। নিশার ব্যথাতুর মুখশ্রীর পানে তাকিয়ে সাইফ শান্ত গলায় শুধায়, আর কিছুক্ষণ ধৈর্য ধরুন, এখান থেকে সোজা হসপিটালে নিয়ে যাওয়া হবে আপনাকে। সাইফের কথা শেষ হতে না হতেই দুজন লেফটেন্যান্ট ভিতরে প্রবেশ করে। সাইফ নিশাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে তাদের একজনকে বলে ওঠে, তুমি কিটটা গুছিয়ে নিয়ে আসো সামির, আমি ইয়াসমিন ম্যাডামকে নিয়ে পিক আপ পয়েন্টে যাচ্ছি, ওনাকে আর্জেন্ট হসপিটালে নিয়ে যেতে হবে। সামির কিট গোছাতে ব্যস্ত হয়ে পড়লে সাইফ এবং অপর লেফটেন্যান্ট সেই বাড়ি থেকে বের হয়ে দ্রুত পায়ে বাকিদের সহ পিক আপ পয়েন্টের দিকে এগিয়ে যেতে থাকে। তারা যখন সেই বাড়ি থেকে ঠিক 81 কদম দূরে এসে পৌঁছেছে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে আসে বিকট ভয়ঙ্কর শব্দ। শব্দের উৎস খুঁজতে পেছনে ফেরার পূর্বেই কোনো এক অজানা শক্তির ধাক্কায় এক নারীসহ 5 জন যুবক ছিটকে এক এক দিকে পড়ে গেল। বিকট শব্দের পর চারিদিকে ছেয়ে গেল পিনপতন নীরবতা। সেই নীরবতাকে চূর্ণ করতে বোধহয় নিশা মৃদু স্বরে গোঙালো,
ধোঁয়ায় চারিদিকটা বেশ আবছা আবছা হয়ে আছে, পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। সাহেব কাশতে কাশতে সোজা হয়ে উঠে বসলো। তার ঠিক সামনে মাটির উপর পড়ে থাকা নিশাকে দেখে এগিয়ে যেতে নিয়েও সে থেমে গেল। হতভম্ব ভঙ্গিতে চকিতে পেছনে ফিরে সেই বাড়ির পানে তাকালো। মুহূর্তেই সে তীব্র স্বরে চিৎকার করে উঠল একটা নাম ধরে, সামির। প্রত্যয় ইতিমধ্যে উঠে ছুট লাগিয়েছে সেই বাড়ির দিকে। হতভম্ব আরো দুজন লেফটেন্যান্টরাও সেদিকে ছুটে গিয়েছে। সাহেব বিস্ময় কাটিয়ে উঠে সামনে এগিয়ে যেতে নিলেই একজন লেফটেন্যান্ট তাকে বাধা দিয়ে বলল, আমাদের ম্যামকে নিয়ে এই মুহূর্তে এখান থেকে যেতে হবে, শি ইজ ইনজিউর্ড। সাহেব আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে অতি কষ্টে উচ্চারণ করল, সামির ওই বাড়ির ভেতর ছিল, ও ইনজিউর্ড, ওকেও নিতে হবে সঙ্গে, লেট মি গো। লেফটেন্যান্ট আটকে রাখা কান্না গিলে নিয়ে বলে, ওই বাড়ি অক্ষুণ্ণ নেই, ওখানে এখন সামিরের ইনজুর্ড বডি না, বরং ওর ছিন্ন বিচ্ছিন্ন শরীরের অংশ পাওয়া যাবে। সাহেব ধপ করে ফের মাটিতে বসে পড়ল। দূর হতে ভেসে আসছে প্রত্যয় সহ আরো দুজন লেফটেন্যান্টের চিৎকার। হিতাহিত জ্ঞানশূন্য সাহেব নিষ্পলক চেয়ে রইল সেই পানে। এরকম অসংখ্য স্বামীর মাতৃভূমির মাটিতে দেশের স্বার্থে শহীদ হচ্ছে। কজন আর নাম জানে এই দেশের সাধারণ নাগরিকরা? এইরকম বহু স্বামীরা এই দেশের মাটিতে জন্ম নেয় বলেই হয়তো সাধারণ নাগরিকরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে, কারণ তারা জানে এই স্বামীরাই একদিন বড় হয়ে তাদের এবং মাতৃভূমির সুরক্ষার জন্য নিজেরা রাতের পর রাত নির্ঘুম পার করবে। যে নির্ঘুম রাতের সাক্ষী কেবল মহান প্রতিপালক। অতঃপর একদিন তারা এভাবেই চিরনিদ্রায় শায়িত হয়। সন্তানের ঘরে ফেরার অপেক্ষা করা পিতামাতার কাছে পৌঁছায় সন্তানের বুলেটে জর্জরিত নিথর দেহ কিংবা ছিন্ন বিচ্ছিন্ন দেহাংশ। নিবিড়ভাবে চোখের সামনের বিধ্বংসী দৃশ্যপট দেখতে থাকা সাহেব তার সম্বিত ফিরে পায় এক রক্তাক্ত হাতের ছোঁয়ায়। সাইফের ডান হাতটা সেই হাতের ছোঁয়ায় মুহূর্তেই লাল বর্ণ ধারণ করলো। মাথা ঘুরিয়ে পাশে চাইতেই সে দেখল জীবন তৃষ্ণায় তরপাতে থাকা এক রমণীকে। অতি কষ্টে তার মুখে উচ্চারিত একটা শব্দ সাইফের কানে এসে পৌঁছায়, পানি। ব্যাস এইটুকুই। অসম্পূর্ণ কথা মুখে রেখে দ্বিতীয় দফা চেতনা হারায় নিশা। ডিউটিরত একজন আর্মির কাছে তার ডিউটি ফার্স্ট প্রায়োরিটি। তাই তো সাইফ 48 কেজি সেই নারী দেহটা তুলে নিয়ে অগ্রসর হলো অপেক্ষারত হেলিকপ্টারের দিকে। তার পিছু পিছু আরো একজন লেফটেন্যান্ট হাঁটতে হাঁটতে হাতের ওয়াকি টকি দ্বারা হেডকোয়ার্টারে পৌঁছে দিল খুদে বার্তা, The mission is accomplished with one martyr. কক্সবাজার সি বিচের কাছাকাছি এক রিসোর্টে এসে পৌঁছেছে দুর্জয়। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে তদন্ত করে সে জানতে পেরেছে রইস দিলদার নামক একজন ভারতীয় লোক এই রিসোর্টের দায়িত্বে রয়েছেন। সেই রইস দিলদারকে হাতে নাতে ধরতেই দুর্জয়ের কক্সবাজারে আগমন। পরিকল্পনা অনুযায়ী একজন ডাক্তারের পরিচয় দিয়ে হোটেলে চেক ইন করে সে। রিসিপশন কাউন্টার হতে সে এই তথ্যটুকু সংগ্রহ করে নিয়েছে যে রইস দিলদার এই মুহূর্তে রিসোর্টে উপস্থিত আছে কিনা। কিন্তু দায়িত্বরত রিসিপশনিস্ট তাকে জানায় যে রইস দিলদারকে আগামীকাল রিসোর্টে পাওয়া যাবে। দুর্জয় আর অতি আগ্রহ প্রকাশ করল না তার সামনে। সে বেশ স্বাভাবিক ভঙ্গিতে রুমের চাবি নিয়ে নিজের জন্য নির্ধারিত রুমে পৌঁছে যায়। রুমে পৌঁছে সর্বপ্রথম সে জুলফিকারকে কল দেয়। কিছুক্ষণ ফোন বাজতেই অপর পাশ হতে কল রিসিভ হয়।